প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি ইয়াসিন আরাফাত, সহকারী শিক্ষক, শেখ ওয়াহিদুর রহমান একাডেমি। আমি অবশ্যই ভালো আছি, তাই আজ আমি আবারও তোমাদের অনলাইন ক্লাসের গণিত বিষয় নিয়ে আসছি। তোমরা এই গণিত বিষয়টি তোমরা মনোযোগ সহকারে দেখবে, বুঝবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট অপশনে গিয়ে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। তাহলে আজকে আমার বোর্ডে লেখা একটি প্রশ্ন আছে, যেটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন গণিত বিষয়ের উপর। তোমরা ধারাবাহিকতায় এখন যে গণিত বিষয়ের যোগ্যতাভিত্তিক প্রশ্নটি আছে সেটি হলো পরিমাপের অধ্যায়ের অঙ্ক, যেটি তোমরা নিশ্চয়ই পড়ে আসছো বা পড়তেছো। তাহলে আমি উদ্দীপকটি পড়তেছি। একটি ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা 7 সেন্টিমিটার। ক, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। অর্থাৎ পরিমাপের অনেকগুলো সূত্র আছে। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তদ্রূপ এই ক নম্বর প্রশ্নে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি তোমরা লিখবে। তারপরে খ নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। অর্থাৎ উদ্দীপকে বলা আছে একটি ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা 7 সেন্টিমিটার। এই ভূমি এবং উচ্চতা এটি দিয়ে তোমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করবে। অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র বসিয়ে এর মান যদি তোমরা বসাও ভূমি এবং উচ্চতা, তাহলে তোমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবে। ঘ নম্বর, যদি ত্রিভুজের উচ্চতা 8 সেন্টিমিটার হয় তবে ত্রিভুজের ক্ষেত্রফল কত। অর্থাৎ উদ্দীপকে ত্রিভুজের উচ্চতা একটি দেওয়া আছে 7 সেন্টিমিটার, এটা পরিবর্তন করে ত্রিভুজের উচ্চতা 8 সেন্টিমিটার দিলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে এটা সম্পূর্ণ আলাদা প্রশ্ন হবে। তাহলে আমরা প্রথমেই ক নম্বর প্রশ্নের সমাধানে লিখব ক, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যেটি আমি আগে বলেছি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এটি হলো তোমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটাকে আবার অনেকে এভাবেও লিখে যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2/1 পূরণ ভূমি পূরণ উচ্চতা। আর এই 2/1টাই হলো ভাগ 2, যেটি আমি এভাবে লিখছি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি পূরণ উচ্চতা ভাগ 2, যেটি তোমাদের ক নম্বর প্রশ্নে চেয়েছিল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি। আর এটি হলো তোমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটি তোমরা সবাই মুখস্থ করবে। তারপরে খ নম্বর, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া আছে ত্রিভুজ ক্ষেত্রের ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা 7 সেন্টিমিটার। এই দুইটি মান বসিয়ে আমরা খ নম্বরে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেওয়া আছে ভূমি 5 সেন্টিমিটার, ভূমি 5 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 7 সেন্টিমিটার, উচ্চতা 7 সেন্টিমিটার। তাহলে এটি আমরা ক্ষেত্রফল নির্ণয় করব এবং এই ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে, যেটি আমরা ক নম্বরের প্রশ্নের উত্তরে লিখেছিলাম ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি পূরণ উচ্চতা ভাগ 2। এখানে আমরা লিখব, আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এটি হলো আমাদের এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমরা দেওয়া আছে, অর্থাৎ উদ্দীপকে পেয়েছি ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা 7 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এখানে ভূমি এবং উচ্চতার মান বের করে গুণ করতে হবে। অর্থাৎ ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা
7 সেন্টিমিটার, 5 গুণ 7 ভাগ 2। তাহলে 5 আর 7-এর গুণ করে তারপর 2 দ্বারা ভাগ করলেই আমরা এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা যে 5 এবং 7 এই দুটার সেন্টিমিটার আছে, 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার যখন গুণ করব তখন এটি হবে বর্গ সেন্টিমিটার। এখানে তোমরা লিখবে বর্গ সেমি। তাহলে আমরা 5 এবং 7-এর গুণের নামতা তো অবশ্যই পারি, এবং 5 7 35, এখানে 35 লিখব। এই 35কে 2 দ্বারা ভাগ করলেই আমরা এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে তোমরা নিশ্চয়ই অন্য একটি জায়গায় রাফ করবে, এই রাফে 2 দিয়ে 35কে ভাগ, 2 দিয়ে 35কে ভাগ করে তার উত্তরটি পেয়ে যাবে। 2 দিয়ে প্রথমে 3-এর মধ্যে যাবে একবার, 2 একে 2, 3 থেকে 2 গেলে 1, 2 দিয়ে 1 ভাগ জন্য 5 নেমে আসবে 15, তারপরে 7 বার, 7 দুগুণা 14, 1, 2 দিয়ে 1 যখন ভাগ যাবে না তখন এখানে একটি দশমিক বিন্দু দিলে এখানে একটি শূন্য হবে, তো 10, 2 দিয়ে 10কে 5 বার, 5 দুগুণা 10। তাহলে আমরা বুঝতে পেরেছি 17.5, এখানে আমরা 17.5 বর্গ সেন্টিমিটার, এটি আমরা খ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো 17.5 বর্গ সেন্টিমিটার। এটি একটি স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান লিখব। গ নম্বর প্রশ্ন ঠিক খ নম্বরের মতোই, অর্থাৎ যদি ত্রিভুজের উচ্চতা 8 সেন্টিমিটার হয়, যেটি আগে উচ্চতা ছিল 7 সেন্টিমিটার, এই 7 সেন্টিমিটারের জায়গায় শুধু হবে 8 সেন্টিমিটার। আর একইভাবে অর্থাৎ খ নম্বর প্রশ্নের সমাধান আমরা যেভাবে লিখছি, গ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা ঠিক একইভাবে লিখব। গ নম্বর প্রশ্নে ঠিক একইভাবে প্রথমে লিখবে দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে ভূমি 5 সেন্টিমিটার, এবং গ নম্বর প্রশ্নে দেওয়া আছে উচ্চতা 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে আমরা ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ যে সূত্রটি আমরা ক নম্বরে শিখেছি এই সূত্রটি আমরা লিখব। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে আমরা দেওয়া আছে ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে অবশ্যই ভূমি, যেটি আমরা লিখছি 5, এখানে 5 লিখব, এবং উচ্চতা 8, এবং 5 8-এর গুণফলকে 2 দ্বারা ভাগ করলেই আমরা এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ভূমি 5 এবং উচ্চতা 8, যেটি 2টা সেন্টিমিটার আছে, ভাগ 2। তাহলে আমরা যদি গুণ করি তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এটাও আমরা গুণ করব 5 এবং 8-এর গুণের নামতা। তো 5 8 40, এই 40কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলেই আমরা এই গ নম্বরের উত্তর পেয়ে যাব। তো 40কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আগেরটার মতো তোমরা রাফ করে নিতে পারো, 2 দিয়ে 40কে ভাগ, 2 দিয়ে 4-এর মধ্যে 2 বার, 2 দুগুণা 4, 0 0 বার, তাহলে আমরা 20 পেয়ে গেলাম। এখানে উত্তর 20 বর্গ সেন্টিমিটার। এটা তোমরা উত্তরে সবসময় লিখবে। ক খ গ সম্পূর্ণ আলাদাভাবে তোমরা উত্তর লিখতে পারো, বর্গ সেন্টিমিটার। তাহলে নিশ্চয়ই তোমরা
এই গ নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগের যোগ্যতাভিত্তিক প্রশ্নটি বা যোগ্যতাভিত্তিক সমাধানটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অর্থাৎ পরিমাপের পাঠের যে যোগ্যতাভিত্তিক ছিল, এখন আবার আরেকটি যোগ্যতাভিত্তিক এই একই অধ্যায়ের পরিমাপের যোগ্যতাভিত্তিক প্রশ্ন আমি বোর্ডে লিখছি এবং এটির সমাধান আমি দেব। তোমরা মনোযোগ সহকারে অবশ্যই এটি লক্ষ্য করবে। একটি পার্কের প্রস্থ 45 মিটার এবং এর ক্ষেত্রফল 3150 বর্গ মিটার। ক 45 মিটারকে মিলিমিটারে প্রকাশ করো। খ পার্কের দৈর্ঘ্য নির্ণয় করো। গ তুমি পার্কের চারিপাশে একবার ঘুরে আসলে কত মিটার পথ অতিক্রম করবে। তাহলে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান লিখার আগে আমরা বুঝে নেই। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 45 মিটারকে মিলিমিটারে প্রকাশ করো। তাহলে এখানে অনেকগুলো সূত্র আছে মিলিমিটারে প্রকাশের, এবং মিটারকে যখন মিলিমিটারে প্রকাশ করবে তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে 1 মিটারে কত মিলিমিটার। তারপরে আমরা 45 মিটারে সেই মিলিমিটারে প্রকাশ করব। তাহলে আমরা নিশ্চয়ই জেনেছি বা পড়েছি যে 1 মিটার 1000 মিলিমিটার। তাহলে আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে ক নম্বরে বলা হয়েছে 45 মিটারকে মিলিমিটারে প্রকাশ করা। তাহলে 1 মিটারে 1000 মিলিমিটার, অতএব 45 মিটারে 1000কে গুণ হবে 45 দ্বারা। তাহলে 45 দ্বারা যদি আমরা 1000কে গুণ করি তাহলে 45 আর 1-এ গুণ করলে 45-কে 45, আর এখানে 0-3টা আছে, এই 0-3টি তোমরা দিয়ে দেবে। তাহলেই আমাদের ক নম্বর প্রশ্নের সমাধানটি হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পেরেছি যে সূত্র যেটি ছিল 1 মিটার 1000 মিলিমিটার, আর এই 45 মিটারে 45,000 মিলিমিটার। এটি হলো ক নম্বর প্রশ্নের সমাধান, 45,000 মিলিমিটার। নিশ্চয়ই তোমরা ক নম্বর বুঝতে পেরেছো। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে পার্কের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে পার্কের দৈর্ঘ্য নির্ণয় করতে হলে এই পার্কটি অবশ্যই আয়তাকার ছিল, যার কারণে প্রস্থ 45 মিটার এবং ক্ষেত্রফল 3150 বর্গমিটার দেওয়া আছে। তাহলে আমরা এই খ নম্বর প্রশ্নের সমাধানে অবশ্যই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি আমরা অবশ্যই জানব। তাহলে আমরা আগে পড়েছি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই সূত্র দিয়ে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করতে পার্কের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে আমরা প্রথমেই খ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে মানগুলা, এই মানগুলা লিখব। অর্থাৎ উদ্দীপকে দেওয়া আছে পার্কের প্রস্থ 45 মিটার এবং ক্ষেত্রফল 3150 বর্গমিটার। দেওয়া আছে পার্কের প্রস্থ 45 মিটার এবং পার্কের ক্ষেত্রফল 3150 বর্গ মিটার। এই দুইটি জিনিস দেওয়া আছে। তাহলে আমি আগে বলেছি যে সূত্র প্রয়োগ করে, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যেটি আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটি হলো তোমাদের মূল সূত্র। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেওয়া আছে প্রস্থ, দেওয়া আছে আর দেওয়া আছে ক্ষেত্রফল, দৈর্ঘ্যের মান দেওয়া নাই। তাহলে তোমরা দৈর্ঘ্য বের করতে হলে প্রথমে লিখবে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফলকে ভাগ করতে হবে, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। যদি এই দৈর্ঘ্যের পরিবর্তে যদি প্রস্থ দেওয়া থাকতো, ঠিক একইভাবে এখানে তোমরা প্রস্থ লিখে প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে আমরা এখন ক্ষেত্রফলের মান 3150 ভাগ প্রস্থ
45, এটিকে ভাগ করলে আমরা এই দৈর্ঘ্যের মান পেয়ে যাব 3150 ভাগ 45, বর্গমিটারকে যখন মিটার দিয়ে ভাগ করবে তাহলে এর উত্তরটা হবে মিটার। তাহলে আমরা আলাদা রাফ করতে পারি, অর্থাৎ 45 দিয়ে 3150কে ভাগ, 45 দিয়ে 3150কে আমরা ভাগ করব। দেখো 45 দিয়ে 3কে ভাগ যাবে না, 31কেও যাবে না, 315-র মধ্যে 45 দিয়ে কতবার যাবে সেটি তোমরা অবশ্যই 45কে গুণ করে তোমরা বের করতে পারো। যেমন আমি প্রথমে একটি সংখ্যা 7 দিয়ে দিলাম, 5 × 7 = 35, 5 × 3, 4 × 7 = 28, 29, 30, 31। অর্থাৎ আমি মনে মনে 7 ধরে নিয়েছিলাম, এই 7 দ্বারা গুণ করে এই 315 পেয়ে গেছি, অর্থাৎ 7 বার। 7 বার 45 দিয়ে 315কে 315 বিয়োগ করলাম 0, তাহলে 45 0 যখন ভাগ করব এখানে 0 বার, তাহলে আমরা এর ভাগফল পেয়েছি কত? 70। এই 70 মিটার, এই 70 মিটারটি হলো এই পার্কের দৈর্ঘ্য। অর্থাৎ প্রস্থ দেওয়া ছিল 45 মিটার, ক্ষেত্রফল 3150 বর্গমিটার, আর এই দৈর্ঘ্য বের করতে হলে ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা যখন আমরা ভাগ করেছি তখন আমরা যে ভাগফলটা পেয়েছি 70 মিটার, এটি হলো এই পার্কের দৈর্ঘ্য। তাহলে আমরা উত্তর পেলাম পার্কের দৈর্ঘ্য 70 মিটার। পার্কের দৈর্ঘ্য 70 মিটার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এটি একটি স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। তুমি পার্কের চারপাশে একবার ঘুরে আসলে কত মিটার পথ অতিক্রম করবে? অর্থাৎ পার্কের চতুর্দিকে যদি ঘুরে আসো তাহলে এর চারপাশ, এটি আয়তাকার, এবং এই চারপাশ যখন ঘুরে আসবে তখন এর পরিসীমা, এটি হবে পার্কের পরিসীমা, এবং পরিসীমার সূত্রটা তোমাদের অবশ্যই জানতে হবে। গ নম্বর, তুমি পার্কের চারপাশে একবার ঘুরে আসলে কত মিটার পথ অতিক্রম করবে? তাহলে আমরা উদ্দীপকে দেওয়া আছে পার্কের প্রস্থ 45 মিটার, এবং খ নম্বর প্রশ্নের সমাধানে আমরা পেয়েছি পার্কের দৈর্ঘ্য 70 মিটার। এই দুটি আমাদের কাজে লাগবে, তাহলে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান বের করতে পারবো। তাহলে দেওয়া আছে প্রস্থ 45 মিটার এবং দৈর্ঘ্য যেটি আমরা খ হতে পেয়েছি দৈর্ঘ্য 70 মিটার। এটা আমরা যদি এখানে লিখতে পারি সমস্যা নাই, খ হতে পাই, অর্থাৎ আমরা পার্কের দৈর্ঘ্যটা এই খ নম্বর থেকে আমরা পেয়েছি। এখন তুমি পার্কের চারপাশে একবার ঘুরে আসলে কত মিটার হবে? এখানে যদি আমরা আয়তাকার একটি চিত্র লিখি তাহলে তোমরা নিশ্চয়ই আরও সহজভাবে বুঝতে পারবে। অর্থাৎ এদিকে 70 মিটার দৈর্ঘ্য, প্রস্থ 45 মিটার, তদ্রূপ এদিকেও 70 মিটার, এদিকে 45 মিটার। এটি হলো তোমার পার্কের পরিসীমা। অর্থাৎ চারপাশে একজন ব্যক্তি বা একজন ঘুরে আসলে মোট কত মিটার পথ অতিক্রম করবে। তা তুমি যদি এই পার্কের এখান থেকে শুরু করো, এখানে আবার ঘুরে আসলে কত মিটার পথ বা দূরত্ব অতিক্রম করলে, এটি হলো এই আয়তাকার বা এই পার্কের পরিসীমা। তাহলে চারপাশ, যেটি পার্কের চারপাশের দৈর্ঘ্য, এটি হলো আয়তাকার পার্কের পরিসীমা। চারপাশের দৈর্ঘ্য সমান আয়তাকার পার্কের পরিসীমা। তাহলে নিশ্চয়ই আমি আগে বলেছি যে আয়তাকার পরিসীমা সূত্র যেটি হলো 2 পূরণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ
যোগ করে 2 দ্বারা গুণ করলেই এই চারপাশের দৈর্ঘ্য অর্থাৎ পার্কের চারপাশের দৈর্ঘ্যটা পেয়ে যাব। এখানে আমরা লিখতে পারি পার্কের চারপাশের দৈর্ঘ্য। তাই 2 পূরণ দৈর্ঘ্য 70 এবং প্রস্থ 45, এটি দুটোটাই মিটার, তাহলে আমরা এখানে মিটার লিখব। 2 পূরণ এই দুইটার যোগফল 0 আর 5 যোগ করলে 5, 4 আর 7 যোগ করলে 11, এই দুটির গুণফল হলে মোট দৈর্ঘ্য। তো 5 দুগুণা 10, এটা আমরা রাফ হিসেবে অন্য জায়গায় তো লিখতে পারি 115 2 দ্বারা গুণ। 5 দুগুণা 10, 10 0, হাতের আছে 1, 2 2, 1 3, 2 2, অর্থাৎ 230 মিটার। 230 মিটার তাহলে আমরা পেয়ে গেছি। অর্থাৎ তুমি পার্কের চারপাশে একবার ঘুরে আসলে কত মিটার পথ অতিক্রম করবে? এই 230 মিটার। তাহলে আমরা উত্তরে লিখব পার্কের চারপাশ ঘুরে আসলে পার্কের চারপাশে ঘুরে আসলে মোট 230 মিটার পথ অতিক্রম করবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই গ নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছ। এখন তোমাদের কোনো সমস্যা যদি থাকে এই অধ্যায়ে আরও যে যোগ্যতাভিত্তিক প্রশ্নগুলো আছে এগুলো তোমরা সমাধান বাসায় বসে বসে লিখবে। আর কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের সবগুলো উত্তর দেব। আর এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।